বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আজ আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের যে বিষয়টি তা আলোচনার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার পূর্বে বলিনি, আমি আব্দুল গনি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 18 বাড়ি ডিগ্রি কলেজ। তো তোমরা ইতিপূর্বে আমার যে ক্লাসগুলো করেছো, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অধ্যায় 3 থেকে আমি তোমাদের জন্য যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেখানে রয়েছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এবং এই অধ্যায়ের সর্বশেষ যে বিষয়টি তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের যে আলোচ্য সূচি তা ব্যাখ্যা দেওয়ার পূর্বে তোমাদেরকে যে বিষয়টা না বললেই নয়, আমরা যে আলোচনাগুলো করেছি গণতান্ত্রিক প্রেক্ষাপট, গণতন্ত্র যা ছিল জনগণ কর্তৃক পরিচালিত সরকার ব্যবস্থা, জনগণের ইচ্ছায় তাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার বাস্তবায়ন ছিল গণতন্ত্রে। মূল্যবোধ, ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত করার জন্য কিছু সুযোগ সুবিধার আলোচনা ছিল সেখানে। আইন, সার্বভৌমের আদেশী আইন যার পেছনে শাস্তির ভয় ছিল, জনগণ স্বাভাবিকভাবে যা সমর্থন করে। স্বাধীনতা, অন্যের অনুরূপ অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকারগুলোকে ভোগ করার নাম হচ্ছে স্বাধীনতা। তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচনা, সেই আলোচনার সাথে এই প্রেক্ষাপটগুলো চলে আসে। আমরা একটি উদাহরণের সাহায্যে প্রথমেই ব্যাখ্যা দিব যে বিষয়টা কি। দক্ষিণ কোরিয়ার যে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন পাক কিন হে। এই পাক কিন হে তিনি সেনুরি পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। জনগণ যখন তাকে ম্যান্ডেট দেয়, তাকে নির্বাচিত করে, তখন তিনি নারী সেটা কিন্তু মাথায় তারা নেন নাই। তাদের চিন্তা চেতনায় ছিল এটা একটা পদ, এবং এই পদের জন্যে এই পাক কিন হে তিনি যোগ্য। এই চিন্তা চেতনা থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই যে স্বতঃস্ফূর্তভাবে, ব্যক্তি নয় বরং যোগ্যতা, এখানে নারী না পুরুষ সেটা বিবেচ্য বিষয় নয়, তার যোগ্যতা ওই পদের জন্য, প্রেসিডেন্ট পদের জন্য তিনি যোগ্য। এই চিন্তা চেতনা থেকে যখন তাকে নির্বাচিত করলো, এই যে চিন্তা চেতনাটা উৎসারিত হয়েছে, এটাই হচ্ছে মূল্যবোধ। কেমন মূল্যবোধ? সংখ্যাগরিষ্ঠ পিপল, জনগণ, ভোটার, তারা তাদের সেই মূল্যবোধে জাগরিত হয়েছেন। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে অধ্যায় 3 থেকে গণতান্ত্রিক মূল্যবোধ। কি আলোচনা দেখো, অধ্যায় 3 থেকে আমরা আজকের আলোচনা করব গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে মূল্যবোধ বিষয়টা কি। গণতান্ত্রিক মূল্যবোধ, যে লক্ষ্য করো, যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। কি বলেছি দেখো, যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা মূল্যবোধ বলে থাকি। মূল্যবোধের বিভিন্ন দিক রয়েছে, এর মধ্যে রয়েছে সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে আমাদের আজকের যে বিষয় সেটা কি, সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস। কি বলেছি? গণতান্ত্রিক মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কি? ডেমোক্রেটিক ভ্যালুস। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধটা কি হবে লক্ষ্য করো। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলা হয়। কি বলছে? গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ, যেখানে
তোমার কি উৎসাহিত হবে, যেখানে একসাথে থাকবে, তাকে আমরা বলবো গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর দেখো, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে এইসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। কিসের মানদণ্ড? ইচ্ছার মানদণ্ড। শুধু তাই নয়, এই মানদণ্ডে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কাজের ভালো মন্দ বিচার করা হয়। কি করা হয়? এই গণতান্ত্রিক মূল্যবোধের যে মানদণ্ডটা আছে, সেখানে তার মাধ্যমে কি করা হয়? ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কাজের ভালো মন্দ বিচার করা হয়। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলা মেনে চলে। অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধটা এমন একটা পর্যায় যেখানে জনগণের কি আছে? সমর্থন আছে। জনগণ যেটা চায়, জনগণ যেটাকে সমর্থন করে, যখন সেটা থাকবে তখন গণতান্ত্রিক মূল্যবোধ টিকে থাকবে। তো আমরা একটু সামনের দিকে যাই। দেখো, এখন আলোচনা করব গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহ। লক্ষ্য করো, সহনশীলতা ও সহমর্মিতা। গণতান্ত্রিক মূল্যবোধের 1 নম্বর বৈশিষ্ট্য আমাদের যে বিষয়টাকে দেখতে হবে সেটা কি? সহনশীলতা ও সহমর্মিতা। সহনশীলতা বলতে আমরা কি বুঝি? সহনশীলতা হচ্ছে তোমার যে অন্যের যে কার্যাবলী, অন্যের যে আচার আচরণ, সেখানে তোমার সমবেদনা থাকতে হবে। সহমর্মিতা, সহমর্মিতাটা কি? অন্যের ভালো মন্দ, সুখ দুঃখে তার পাশে দাঁড়ানো। তাহলে এই সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে। আমরা দেখো, পৌরনীতি ও সুশাসন যখন পড়ছি তখন সংকীর্ণ অর্থে একটা কথা বলেছিলাম, উৎপত্তিগত সংজ্ঞার বিশ্লেষণের ক্লাসে, যে এটা কি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তোমার অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান। পৌরনীতিটা কি? অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান। তাহলে এই যে অধিকার এবং কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান, আমি যখন আমার অধিকারগুলোকে ভোগ করতে চাই তখন কি? আমার কর্তব্য সম্পাদন করতে হবে। যদি আমি আমার কর্তব্য পালন না করি, আমি যদি অন্যের বিষয়গুলোর প্রতি মনোযোগী না হই, তাহলে কেন সে অন্য আমার প্রতি মনোযোগী হবে? পৌরনীতির পরিভাষায় আরেকটি শব্দ আমরা ব্যবহার করি, গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি, দেয়া নেয়ার বিষয়। অর্থাৎ তুমি যদি কিছু প্রত্যাশা করো, অন্যের জন্য তোমার কিছু করতে হবে। আর যদি বিষয়টা একপেশি হয় তাহলে কখনোই সেটা কি? সম্ভব নয়। একদিন দুদিন তোমাকে অন্যের সহযোগিতা করতে পারে, তৃতীয় দিন আর করবে না। তাহলে এই গণতান্ত্রিক মূল্যবোধের প্রথম বৈশিষ্ট্যটাই কি বলছি? সহযোগিতা এবং সহমর্মিতা। অন্যের নিকট থেকে যদি আমি কিছু পেতে চাই, তাকে সহযোগিতা করতে হবে, তার সুখ দুঃখে ভালো মন্দের সাথী হিসেবে থাকতে হবে, তাহলে সকলেই তোমাকেও সহযোগিতা করবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্রের মূল সুরই হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের তরে, প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতায় থাকব, নিজের অধিকারগুলো ভোগ করব, নিজের কর্তব্যগুলো পালন করব, অন্যের অধিকারে হস্তক্ষেপ করব না, স্বাধীনতা বজায় রাখব, সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব টিকিয়ে রাখব। দ্বিতীয়ত দেখি আমরা কি বলেছি, দেখো, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ। এটা গণতান্ত্রিক মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য, আত্মসংযম এবং শৃঙ্খলাবোধ। বিষয়টা কি? আত্মসংযম। সুনাগরিকের লর্ড ব্রাইস বলেছিলেন সুনাগরিকের 3টি গুণ। কি বলেছি? লর্ড ব্রাইস তিনি বলছেন সুনাগরিকের 3টি গুণ কি? বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই যে আত্মসংযম, এই বিষয়টা কি? আত্মসংযম হচ্ছে তোমার কোনো বিষয় সম্পর্কে অন্যের সাথে যখন তুমি শেয়ারিংয়ে যাবে তখন কি? যুদ্ধংদেহী মনোভাব চলবে না। সেখানে সামাজিকতা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে নিজেকে যথেষ্ট কন্ট্রোলিংয়ে রাখতে হবে। সেলফ কন্ট্রোল। এই সেলফ কন্ট্রোলটাকে যখন তুমি বজায় রাখতে পারবে তখন তোমার এই গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবায়িত হবে। একই সাথে শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠিত হবে, বিশৃঙ্খলা ঘটবে না, শৃঙ্খলার মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। তারপরে দেখো, গণতান্ত্রিক মূল্যবোধের আরেকটি বিষয় হচ্ছে নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। নাগরিক সচেতনতা। নাগরিক কারা? আমরা জানি, আমরা যারা রাষ্ট্রে বসবাস করি আমরা সকলেই নাগরিক, সিটিজেন। তাহলে এই নাগরিক সচেতনতা বোধ, রাষ্ট্রে বসবাস করতে হলে কি করতে হবে? অধিকারগুলো ভোগ করতে চাইলে আমার কি? অন্যের কর্তব্যের প্রতি মনোযোগী হতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।
হ্যাঁ, তুমি অন্যকে মূল্যায়ন করতে জানো না, অন্যের মূল্যবোধকে তুমি কি বলে মূল্যায়ন করো না, তাহলে অন্যও তোমাকে মূল্যায়ন করবে না। তাহলে কি তোমার যা কিছু উপভোগ করতে চাও সমাজে বসবাসকারী ব্যক্তি হিসেবে, সমাজবদ্ধ জীব হিসেবে, সামাজিক জীব হিসেবে তোমার কি করতে হবে? কর্তব্য এবং অধিকার মাথায় রেখে সচেতনতার মাধ্যমে মানুষের সাথে মিশতে হবে। যদি তুমি সেটা করো, পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি থাকে, অন্যকে যদি তুমি শ্রদ্ধা করো, নিজেও শ্রদ্ধার পাত্র হবে। অন্যকে যদি তুমি স্নেহ করো, তোমার যারা গুরুজন আছেন তুমি তার নিকট থেকে সেটা পাবে। অর্থাৎ বিষয়টাই এটাই। হ্যাঁ, তুমি যাদের চেয়ে ছোট ওদেরকে শ্রদ্ধা করতে হবে, তোমার চেয়ে যারা ছোট তাকে স্নেহ করতে হবে, তাহলে না তুমি সেই পরিবেশ থেকে সেই পেতে পারো। তারপরে দেখো, গণতান্ত্রিক শ্রদ্ধাবোধের আরেকটি বিষয় হচ্ছে তোমার নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা। নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা, এই বিষয়টা কি? হ্যাঁ, আমাদের উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্রগুলোতে প্রায়শই লক্ষ্য করা যায় একটি নির্বাচন ব্যবস্থার পর যারা হেরে যায়, হ্যাঁ, অর্থাৎ যারা সরকার গঠন করে তার বিরোধী যারা থাকে তারা প্রায়শই সহনশীল নয়। তাদের মানসিকতাই কাজ করে যে বিরোধিতার জন্য বিরোধিতা করব, যেটা আসলে কাম্য নয়। গণতান্ত্রিক মূল্যবোধকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই মানসিকতা হতে হবে কেমন? মানসিকতাটা হতে হবে, হ্যাঁ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে যে আজ হয়তো জনগণ আমাকে চায়নি, আগামীতে চাইবে। জনগণের, হ্যাঁ, প্রতিনিধি হিসেবে সরকারেই থাকি কিংবা বিরোধীতেই থাকি না কেন, হ্যাঁ, এই ফলাফল মেনে নিয়ে জনগণের প্রতি আস্থা রেখে জনগণের প্রতিনিধি হিসেবে বিরোধী দল যখন কাজ করবে, এই মানসিক তখন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। তারপরে হচ্ছে দেখো, গণতান্ত্রিক মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, আমরা অনেকবার কথা বলেছি এই আইনের শাসন নিয়ে। হ্যাঁ, আইনের শাসন মানে কি? আইন অনুযায়ী পরিচালিত শাসন। আইনের দৃষ্টিতে সকলেই সমান, অল আর ইকুয়াল টু দ্য আই অফ ল। একই আইনের অধীনে থেকে সকলেই সমান বিচার্য বিষয়গুলোতে সমান ফলাফল পাবে, এটা হলো আইনের শাসন। গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আইনের শাসন থাকতে হবে। লাস্টলি দেখো, দেশপ্রেম। আমরা যতই কথা বলি না কেন, আমরা যদি স্বার্থপর হই, আমরা যদি সেলফিশ হই, ইগোয়েস্টিক হই, তাহলে আমরা যদি দেশের কথা না ভাবি, জনগণের মঙ্গলের কথা না ভেবে শুধুমাত্র নিজের স্বার্থগুলোকেই বড় করে দেখি, তাহলে কখনোই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে আমরা দেখো, হ্যাঁ, গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো কি কি দেখলাম? সহনশীলতা ও সহমর্মিতা, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা, আইনের শাসন, দেশপ্রেম। এখন আমরা পরবর্তী ধাপে দেখব গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব। গণতান্ত্রিক মূল্যবোধের যে গুরুত্ব কি সেটা আমরা এখন একটু মনোযোগ দিয়ে দেখি। লক্ষ্য করো, আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। গণতান্ত্রিক মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হয়? আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজ হয়, সামাজিক সাম্য নিশ্চিত করা যায়, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যায়, গণতান্ত্রিক শিক্ষার প্রসার ঘটে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যায়, স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়, মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়, নারীর ক্ষমতায়ন সম্ভব হয়। তোমরা কি লক্ষ্য করেছো যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ আমরা প্রতিষ্ঠা করতে পারি, এর বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা কি কি সুফলগুলো পেতে পারি? এই জন্য এর গুরুত্বগুলো আমরা আরেকবার দেখি। লক্ষ্য করো যে কি বলেছি, যে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজ হয়, সামাজিক সাম্য নিশ্চিত করা যায়, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যায়, গণতান্ত্রিক শিক্ষার প্রসার ঘটে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যায়, স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়, মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়, নারীর ক্ষমতায়ন সম্ভব হয়। আমরা আবার আরেকটু অ্যাডভান্স হয়ে যাই। দেখো,
তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন করলে আমাদের সুবিধাটা কি, সুযোগ সুবিধাটা কি? দেখো, গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন করলে আমরা যে সুবিধাগুলো পেতে পারি, সাধারণভাবে জনগণ কর্তৃক নিম্নরূপভাবে গণতন্ত্র চর্চা হয়ে থাকে। কিভাবে? লক্ষ্য করো, সামাজিকভাবে সব মানুষ সমান হিসেবে বিবেচিত হবে। গণতান্ত্রিক মূল্যবোধ যদি রাষ্ট্রে তোমার বাস্তবায়িত হয়, সামাজিকভাবে সকল মানুষ একই মানদণ্ডে বিচার্য হবে। তারপরে দেখো, প্রত্যেক ব্যক্তি স্ব ক্ষেত্রে সম্মানিত হবে। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যদি রাষ্ট্রে সঠিকভাবে হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ অবস্থানে সম্মানিত হবে। তারপরে দেখো, প্রত্যেক ব্যক্তির রাষ্ট্রীয় কর্মকাণ্ড জানার বা বোঝার সুযোগ থাকবে। অর্থাৎ প্রতিটা ব্যক্তি রাষ্ট্রের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে, কাজগুলো রয়েছে, সেখানে তার শেয়ারিং থাকবে, অংশগ্রহণ থাকবে। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা হবে জবাবদিহিমূলক। তারপরে তোমার প্রত্যেক ব্যক্তি তাদের জীবন জীবিকা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেকটা ব্যক্তি, গণতান্ত্রিক মূল্যবোধ যদি বাস্তবায়িত হয়, তাহলে এটা যদি সঠিকভাবে অনুশীলিত হয়, সঠিকভাবে যদি চর্চিত হয়, তাহলে কি হবে? প্রত্যেক ব্যক্তি স্ব কর্মসংস্থান সহজে বেছে নিতে পারবে এবং সেই অনুযায়ী সে নিজেকে পরিচালিত করতে পারবে। তারপর প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ভোট প্রদানের মাধ্যমে নেতা বা প্রতিনিধি নির্বাচনের অধিকার সংরক্ষণ করবে। রাষ্ট্রে যদি গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবায়িত হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার মতামত প্রকাশ করতে পারবে। সেই অনুযায়ী জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালিত হবে। তাছাড়া হচ্ছে প্রত্যেক ব্যক্তি কি বলেছি যে তার নেতা নির্বাচনে তার অধিকার সংরক্ষণ করবে এবং এভাবেই মূলত গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন করা সম্ভব হবে। এই বিষয়গুলো আমরা যদি সঠিকভাবে মেনে চলি, অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধের যে বৈশিষ্ট্য সেগুলো যদি আমরা সঠিকভাবে প্রতিপালন করি, তাহলে সেই রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চাও সহজ হয়ে যাবে, অনুশীলন সহজ হয়ে যাবে। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম আজকের ক্লাসে, লক্ষ্য করো, আজকের ক্লাসে আমরা যা দেখলাম, গণতান্ত্রিক মূল্যবোধ কি, গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্য সমূহ দেখলাম এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব কি তা আলোচনা করলাম। একই সাথে আলোচনা করেছি গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন প্রক্রিয়া, কি আঙ্গিকে আমরা সেটা অনুশীলন আমরা করব। তো আমরা যে কথাটা বলতে পারি যে গণতান্ত্রিক মূল্যবোধ, আমরা শুরুতেও বলেছি, আবারও বলছি যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতন্ত্র বিষয়টা কি? গণতন্ত্র বিষয়টাই হচ্ছে সহনশীলতা, সহযোগিতামূলক মনোভাব, পার্টিসিপেটরি মেথড। অর্থাৎ যেখানে সকল জনগণের, নাগরিকদের অংশগ্রহণ থাকবে, নাগরিকদের কথার মূল্যায়ন থাকবে, নাগরিকরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে প্রতিনিধিদের মাধ্যমে। তাহলে সেখানে যদি এই মূল্যবোধ, এই জবাবদিহিতামূলক পরিবেশ থাকে, যেখানে জনকল্যাণে ব্যয়িত হবে, সেই রাষ্ট্র সঠিকভাবেই পরিচালিত হবে। এই জন্য তোমার পৌরনীতি ও সুশাসনে এই গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা একটি অত্যাবশ্যকীয় বিষয়। তো স্বাভাবিক নিয়মে আজকে লক্ষ্য করে দেখো, আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি কোন রাষ্ট্রকে? গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ইংল্যান্ডকে বলে থাকি গণতন্ত্রের সূতিকাগার। এই যে গণতন্ত্রের সূতিকাগার কেন? কারণ ইংল্যান্ডের জনগণ তোমার এমন মন মানসিকতা সম্পন্ন, তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে মানসিকতা, তারা সর্বদাই এমন একটা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করছেন, তারা জনগণের মঙ্গল চিন্তা করেই করছেন। যেমন আমরা জানি যে গণতন্ত্র পরিচালিত হলেও ইংল্যান্ডে রাজা বা রানী এই পদের অস্তিত্ব কিন্তু এখনো রয়েছে। তারা একটা কথা বলেন, লক্ষ্য করো, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের সংবিধান মূলত পরিচালিত হয় প্রথাগত বিধানের মাধ্যমে, কাস্টমসের মাধ্যমে। সেখানে কয়েকটি কথা রয়েছে, খেয়াল করো। আওয়ার কিং অর কুইন নেভার ডাইজ, আমাদের রাজা বা রানীর মৃত্যু নাই। আওয়ার কিং অর কুইন ক্যান ডু নো রং, আমাদের রাজা বা রানী কোনো অন্যায় করতে পারেন না। মে আওয়ার প্রেসিডেন্ট বা কুইন লিভ লং, আমাদের রাজা বা রানী দীর্ঘজীবী হন। দেখো এই যে কথাগুলো, এই কথাগুলো কেন? রাজার মৃত্যু নাই, তিনি তো একজন ব্যক্তি না। তাদের চিন্তা চেতনা, রাজা হচ্ছে একটা পদ, আগে তিনি যাই থাকুন না কেন, এই পদে যিনি বসবেন, তিনি জনকল্যাণের কথা বিবেচনা করবেন, তিনি অন্যায় করবেন না,
এই পদ কখনো বিলুপ্ত হবে না। এই অর্থে রাজার কোনো মৃত্যু নাই, রাজা বা রানীর মৃত্যু নাই, আর তিনি কোনো অন্যায় করতে পারেন না, ওই পদ কোনো অন্যায় করতে পারেন না। হ্যাঁ, আবার এই পদটা যুগ যুগ টিকে থাকুক, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই তারা মূলত এই আইনগুলোকে মেনে চলছেন। এটাই তাদের মূল্যবোধ। হ্যাঁ, গণতান্ত্রিক মূল্যবোধ, এটাই তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, এটাই তাদের চেতনা। এভাবেই মূলত তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এবং গণতন্ত্রের যে সুবাতাস বিশ্বের মধ্যে বয়ে গেছে। হ্যাঁ, আজকে বিশ্বের অধিকাংশ কল্যাণমূলক রাষ্ট্র কি এই গণতান্ত্রিক প্রেক্ষাপটে পরিচালিত হয়, সেটা মূলত আমরা এই ইংল্যান্ডকে ধারণ করে, গ্রেট ব্রিটেনকে ধারণ করি। হ্যাঁ, আমরা সেটা পরিচালনা করি। গ্রেট ব্রিটেন বলতে আমরা কি বুঝি? অতীতের ক্লাসগুলোতে আমি বলেছি, আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। গ্রেট ব্রিটেন বলতে আমরা যুক্তরাজ্যকে বুঝে থাকি, এবং সেই যুক্তরাজ্যটা কি? 4টি স্টেট বা অঙ্গরাজ্য নিয়ে যুক্তরাজ্য গঠিত। কি কি মনে আছে কি? হ্যাঁ, ভেরি গুড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস, এই 4টি রাজ্যকে নিয়েই মূলত যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন গঠিত। তো আমরা যথারীতি আমাদের পরবর্তী ধাপে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, লক্ষ্য করো। ক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর যে দল ক্ষমতায় আরোহণ করল তার বিরোধী পক্ষ দল ঘোষণা দিল সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, সুতরাং আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি। লক্ষ্য করো, ক নামীয় রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর যে দল ক্ষমতায় আরোহণ করল তার বিরোধী পক্ষ দল ঘোষণা দিল সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, সুতরাং আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি। পক্ষান্তরে দেখো, খ রাষ্ট্রে একই প্রক্রিয়ায় সরকার গঠন করা হয়, নির্বাচনের পূর্বে যথেষ্ট পরিমাণ পারস্পরিক দোষারোপের মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হলেও ফলাফল প্রকাশের পর বিরোধী দল সরকার গঠনকারী দলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয়। জনগণ তাদের পরিচালনার জন্য যোগ্য দলকে বেছে নিয়েছে। লক্ষ্য করে কি বলছে? যে বিরোধী দল কি করলো? তোমার সরকারি দলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিল কি? জনগণ তাদের পরিচালনার জন্য যোগ্য দলকে বেছে নিয়েছে, সুতরাং সামনের দিনগুলোতে সরকারের পাশে থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবো। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে দ্বিতীয় খ দল সেখানে কিন্তু তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই যে আমরা উদ্দীপকটা পড়েছি, এই উদ্দীপকের আলোকে আমরা যে উদ্দীপ্ত হয়েছি, উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তার আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। কি কি প্রশ্ন লক্ষ্য করে দেখো। গণতান্ত্রিক মূল্যবোধের ইংরেজি কি? আমরা শুরুতেই বলেছি যে গণতান্ত্রিক মূল্যবোধের ইংরেজি হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস। তারপর কি? গণতান্ত্রিক মূল্যবোধের ধারণাটি ব্যাখ্যা করো, অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর দেখো, ক রাষ্ট্রের বিরোধী দলের ভূমিকাকে তুমি কিভাবে দেখবে? ব্যাখ্যা দাও। হ্যাঁ, তারপর ফাইনাল প্রশ্ন, ক ও খ রাষ্ট্রের নির্বাচনী ফলাফল পরবর্তী বিরোধী দলের বক্তব্যের মধ্যে তুমি কোনটি সমর্থন করো এবং কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তোমরা প্রশ্নটা লিখে নাও, এটা তোমরা চর্চা করবে। হ্যাঁ, তো আশা করি তোমরা ক্লাসটির প্রতি মনোযোগ দিয়েছো এবং অবশ্যই এটা লিখে নিয়েছো। তো তোমরা এই অধ্যায় 3 তোমাদের সাথে আমার আজকে ক্লোজ হয়ে গেল। নেক্সট নতুন টপিকস নিয়ে ভিন্ন আঙ্গিকে নতুনভাবে তোমাদের কাছে আসবো। হ্যাঁ, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা AGVIEW লিখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অলে চাপ দেবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। হ্যাঁ, আমি চাই তোমরা যত বেশি তোমাদের মধ্যে আমার ক্লাসগুলো যাবে, তোমরা তত বেশি উপকৃত হবে। আমি যেহেতু অনলাইনে যাচ্ছে, আমি চাই আমার ক্লাসগুলো শুধুমাত্র যে আমার কলেজের শিক্ষার্থী তারা নয়, শিক্ষার্থী সকলেই, হ্যাঁ, আমার শিক্ষার্থী যারা পড়াশোনা করো, যারা পৌরনীতি ও সুশাসন নিয়ে গবেষণা করছো, সকলেই আমরা শিক্ষার্থী। আমি নিজেও একজন শিক্ষার্থী। তোমাদের সাথে শেয়ারিং করে আমি নিজেকে ডেভেলপ করছি, আবার তোমরা আমার নিকট থেকে জেনে সেটা অনুশীলন করে নিজেকে ডেভেলপ করছো। সবাই ভালো থাকো। হ্যাঁ, স্টে হোম, বি সেফ। হ্যাঁ, আজকের মতো গুড বাই।